আসসালামু আলাইকুম প্রিয় পাঠক পাঠিকারা, শুরু করছি উপন্যাস বিষাক্তময় আসক্তি দি ভিলেন সিজন 2, লেখিকা সুমাইয়া আক্তার মিম, পর্ব সংখ্যা 15, ভয়েস বাই আরবি। ভোরের কুয়াশা কাটিয়ে ধীরে ধীরে সূর্যের দেখা যায় গাবারাতুল গাবায়। জঙ্গলের ঘন গাছের ফাঁক ফোকর দিয়ে আলো প্রবেশ করতেই গতকাল রাতের ভয়ঙ্কর মৃত জঙ্গল সজীব হয়ে ওঠে। চারিদিকে ফকফক করছে বৃষ্টি হওয়ার দরুন গাছের পাতাগুলো নতুনত্ব লাভ করেছে, যেন সবকিছু সতেজ আর প্রাণবন্ত। পাখির সুমধুর কণ্ঠে মুখরিত চারিপাশ। গতকালের ধ্বংসযোগ্য কিছুই নেই, একদম নিশ্চিন্ত। দেখে মনে হচ্ছে কিছুই হয়নি এই জঙ্গল জুড়ে। ইরফান বেড়াল চোখের মণিজোড়া লাল লাল হয়ে আছে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে আয়ানার ঘুমন্ত মুখের জুড়ে। ঘড়ির কাঁটায় 7টা বেজে 20 মিনিট, কি বা তার বেশি। ইরফান নগ্ন মুখে নড়াচড়া করে উঠল। আয়ানা ঘুম ঘুম চোখে একবার তাকিয়ে পুনরায় বুজে আসে চোখ। ঘুম থেকে উঠলেই ব্রেন সজাগ হয় না, তাই গতকালের কথা ঠিকঠাক মনে পড়ে না তার। শরীরে ঔষধের পাওয়ারও ঠিকঠাক মতো কাজ করছে না। ব্যথানাশক ঔষধের প্রভাবে গতকালের কোনো আঘাত মনে হচ্ছে না তার, কিন্তু নগ্ন শক্ত বুকে নাক ঘষে জোরে জোরে নিঃশ্বাস টেনে নিতেই ঠাস করে চোখ বন্ধ থাকা চোখ দুটো খুলে যায় আয়নার। ঝটপট মাথা তুলে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকা ইরফানকে দেখে লাফিয়ে ওঠে। অন্য পাশে দরজার সাথে মিশে থরথর করে কেঁপে ওঠে। চোখ পিটপিট করে দেখে হাত ছাড়িয়ে আয়েশি ভঙ্গিতে বসা ইরফানকে। ঠোঁটের কোণার বৃদ্ধাঙ্গুল ঘষে নেশালো দৃষ্টিতে পা থেকে মাথা পর্যন্ত আয়নার দিকে নষ্ট দৃষ্টিতে তাকিয়ে বাঁকা এসে বলে ওঠে, সারা রাত আমাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে আয়েশ করে ঘুমিয়ে এখন এমন ভাব করছো যেন জিন দেখছো আয়োজন। আয়না স্বাভাবিক থাকলে বলতো তার থেকেও বেশি, আমার মরণ দেখছি, কিন্তু না, সে বলতে পারে না। অতিরিক্ত ভয়ের দিশেহারা, একে একে মনে পড়ে সবকিছু। ওই লোকগুলো ছিঁড়ে খেতে আসে তাকে, কিন্তু এই রাক্ষসটা বাঁচিয়ে নেয়। কিন্তু তাকে কি বাঁচানোর জন্য বাঁচিয়েছে, নাকি উল্টো নরক যন্ত্রণা দিয়ে মারবে বলে রাত জেগে তন্ন তন্ন করে খোঁজ চালিয়েছে? এখন সময় নিয়ে আয়েশ করে মারবে, তার থেকে পালানোর দায়ে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর শাস্তি দেবে। ভয়ে হু হু করে কেঁদে ওঠে আয়না। বাঁচার তাগিদে নক করে দরজার হাতলে টান দেয়। ইরফান ঠোঁটের কোণে বাঁকা হাসিটা খানিকের জন্য মিলিয়ে যায় এবং ভয়ঙ্কর রূপ ধারণ করে। রাগে চোয়াল শক্ত হয়ে ওঠে। হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে নরম দেহের আয়নার উপর। হাত টেনে নিজের কোলে বসিয়ে ঘাড়ের চুলসহ ঘাড় চেপে নিজের মুখ বরাবর আনতে চায় মেয়েটাকে। চোখে বুজিয়া কেঁদে দেয় আয়না। শক্ত হাতে চোয়াল চেপে ধরতেই মনে হলো যেন হাড়গোড় সব ভেঙে যাবে, গাল ছিঁড়ে ফেলবে। এখন কাঁদছো কেন আরজান? মনে ছিল না যখন ধরবো একদম কাঁচা গিলে নেব? হুম। ভয়ে আয়ানার জান যায় যায়। জোরে জোরে নিঃশ্বাস নিতে দেখে ইরফান ঠোঁটে ঠোঁট চেপে ধরে নিঃশ্বাস দিতে থাকে। হয় না, মেয়েটার গতকাল থেকে নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে। অতিরিক্ত ভয়ে বুকে নিঃশ্বাস আটকে আসে বারবার। চোখ মুখ লাল হয়ে উঠে, অল্প সময় ছটফট করে। ইরফান ঠোঁট চেয়ে রাগে গজগজ করতে করতে উত্তেজিত গলায় আওড়ায়, ড্যাম ইট! এক হাতে ছোট গড়নের আয়নাকে চেপে সিটের উপর পড়ে থাকা শপিং ব্যাগ হাতড়ে ইনহেলার তুলে আয়নার মুখে চেপে ধরে প্রেসার করতে করতে আতুরের স্বরে বলে, শ্বাস নাও মির্জান। আয়না বাঁচার তাগিদে ইরফানের হাত আঁকড়ে জোরে জোরে শ্বাস টেনে নেয়। মিনিটখানেক শ্বাস টেনে নিয়ে নেতিয়ে পড়ে ইরফানের বুকে, আগলে রাখে ইরফান আয়নার মাথাটা নিজের বুকের সাথে। ঠান্ডা গলায় বলে ওঠে, এত ছোট শরীরে এত রোগের বাসা বেঁধেছে আমাকে কাবু করতে। ভেরি ব্যাড মেরিজান। আয়না আধখোলা চোখে তাকিয়ে দেখে দুর্বল শরীর, নাড়াতে কষ্ট হয় তার। তবুও আস্তে করে আওড়ায়, আর হবে না প্লিজ। চোখ দিয়ে নোনা জল ভেসে যায় নগ্ন ইরফানের বুকে। খসখসে আঙুল ছুঁয়ে কানের লতিতে মুখ এনে রহস্যময়ী গলায় বলে ওঠে, দ্বিতীয় ভুলের সুযোগ দিচ্ছি না মেরিজান। আজকের পর থেকে আমার থেকে পালানোর দুঃসাহস স্বপ্নেও আসবে না তোমার। বলে কপালে চুমু খায়। আয়নার আধখোলা দুর্বল চোখ দুটো বড় বড় হয়ে যায়, চোখের পানি শুকিয়ে ওঠে। ইরফান সেদিকে তাকিয়ে ঠোঁটে একটু বাঁকা হাসি এলিয়ে চোখের পাতায় চুমু এঁকে মোবাইল বের করে কাকে যেন কল লাগায়। অপর থেকে কি শোনা যায় সেটা শুনে রহস্যময় হাসি এসে ওঠে দানবটা। চেয়ে থাকে ভীতু হরিণের দিকে।
বুক কাঁপছে তার, অশুভ চিন্তা করছে বারংবার। শরীরের তাপমাত্রা বাড়তেই রহস্যময় পুরুষটা প্যাকেটজাত খাবার তুলে আরাম করে খাইয়ে ওষুধ মুখে তুলে দেয়। আয়না ভাবছে, তা দেখে ইরফান গম্ভীর গলায় বলে ওঠে, তোমার ছোট মাথার সম্পূর্ণটা জুড়ে শুধু আমি ইরফান খানের বসবাস থাকবে। শুধু ব্রেন নয়, মন, শরীর সবকিছুতেই সম্পূর্ণ শুধু আমিই থাকবো। নিজের দিকে আঙুল উঁচিয়ে কথাটা বলে ওঠে। সাইগিরি পাহাড়ের পাশে বিশাল মাঠ, সারি সারিভাবে অসংখ্য খানবাড়ির গার্ড। আশপাশ সম্পূর্ণ গার্ড দ্বারা ঘেরা। পূর্ব থেকে আসফিয়া খান, ইমরান খান সহ ইসাক, সাফিয়া সহ সকলে উপস্থিত। কেউ আজ খানবাড়িতে নেই, সকলের হাত বসেছে চাঁদের হাট কুঠিরে। দূর কালো ধোঁয়া সাইগিরি পাহাড়ের দিকে ধেয়ে ধেয়ে আসছে, দেখে চমকে ওঠে আহেনা। বাড়ির পথে তাকিয়েছিল সে, ছটফট করতে করতে ইরফানের বুক থেকে উঠে কালো কাছে হাত বুলে বড় বড় চোখে তাকিয়ে থাকে। দূর থেকে দেখতে পায় সে এত এত গার্ডের ভিড়ে দাউ দাউ করে জ্বলতে থাকা চাঁদের হাট কুঠির। বুক মোচড়ে ওঠে আয়নার। তোমার জন্য সারপ্রাইজ জান। পেছন থেকে আষ্টে পাষ্টে জড়িয়ে ইরফান ফিসফিস করে বলে ওঠে। বড় বড় চোখে তাকিয়ে থাকে ইরফানের সেই রহস্যময়ী হাসির দিকে আয়না। গালে চুমু এঁকে পাষণ্যরা আরাম করে পায়ের উপর পা তুলে সিটে গা এলিয়ে বসে থাকে। চোখ বুজে শয়তানি হাসি হেসে তাচ্ছিল্য করে বলে ওঠে, আমার থেকে পালানোর শাস্তি স্বরূপ গিফট কতটা দামি তোমার জন্য একবার নিজের চোখে দেখে নেবে না আয়োজন। আয়না তখনও ফ্রিজ হয়ে তাকিয়ে আছে, চোখে পানি এলেও মেয়েটা যেন পাথর, কেমন পাথর হয়ে তাকিয়ে দেখছে ইরফানকে। গাড়ি এসে থামে চাঁদের হাটে। সকল গার্ডরা মাথা নিচু করে সরে দাঁড়ায়। ইরফান আয়ানার থমকে যাওয়া গালে চেপে নিজের দিকে টেনে এনে বিদ্রুপ করে বলে, কি গিফট পছন্দ হয়নি? আরো কিছু লাগবে? আগুন কেন? পৈশাচিক আনন্দে হাহা করে হেসে ওঠে ইরফান, ঘাড় বাঁকিয়ে ঠোঁট কামড়ে একটা মৃদু হাসি ঝুলিয়ে শয়তানি গলায় বলে ওঠে, আমার বুকে তুমি যে আগুন লাগিয়েছো আয়োজন, তার একটু ট্রেইলার শুধু, পিকচারটা এখনো বাকি। মনি, তুলতুলদি কোথায়? চুলের মুঠি টেনে মুখ বরাবর এনে ইরফান বিড়বিড় করে বলে ওঠে, বলেছিলাম না, আমি ভালো না থাকলে কোনো কিছু ভালো থাকবে না আয়োজন। সব ধ্বংসস্তূপে পরিণত হবে। এটা আমার শহর, বাদশা আমি এখানকার, আর তুমি আমার একান্ত আসক্তি হয়ে এত সহজে উড়ে যেতে চেয়েছিলে। আয়না উচ্চস্বরে কেঁদে ওঠে, তার শরীর কলিজা ছিঁড়ে যাচ্ছে। এতটা স্বার্থপর সে কি করে হলো? তার জন্য আজকে তার সম্পূর্ণ চাঁদের হাট দাউ দাউ করে জ্বলছে। আগুন, হ্যাঁ আগুনই তো। এমন এক আগুনে তো তার আম্মি আব্বি সহ তাদের স্বপ্নের নিজ জ্বলে পুড়ে ছারকার হয়ে যাচ্ছিল। আবার আগুন, এ আগুন তো আয়নার অপছন্দ করে। তার সবকিছু কেড়ে নিয়েছিল এই আগুন। কত যন্ত্রণাদায়ক মুহূর্ত মাথায় কিলবিল করে। পুরনো স্মৃতিগুলো হিংস্র পশুর মতো নির্যাতিত করে তাকে। আয়না দিক বেদিকে চায় না। ইরফান থেকে ছুটে দৌড়ে বেরিয়ে এসে আসফিয়া খান সহ বাকি সবাই তামাশা দেখছে। আয়না ছুটে এসে দেখে চারিদিকে দাউ দাউ করে আগুন জ্বলছে। দিশেহারা আয়না এদিক সেদিক তাকায়, পাগলের মতো ছুটতে থাকে, অস্পষ্ট মুখে আওড়াতে থাকে, মনি, 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 তুলতুলদি, তুলতুলদি, কোনো সাড়া দাও না কেন তোমরা? আগুনের তাপ বাড়ে, সঙ্গে বাড়ে আয়নার ছটফট। আসফিয়া খান আয়নার এমন ছটফট দেখে জোরে নিঃশ্বাস টেনে মুখ কালো করে দাঁত পিষে আওড়ায়। পালানোর আগে ভাবা উচিত ছিল এর ফল কত ভয়ঙ্কর হতে পারে। বলেছিলাম শান্তি বুঝো, কিন্তু তুমি তো ধ্বংসের ভাষা বুঝো। দেখলে তোমার ভুল, আজ সম্পূর্ণ কাশ্মীর জ্বলছে, সঙ্গে তোমার মনি। আয়না কান চেপে উচ্চস্বরে চিৎকার করে ওঠে, না, আমার মনে কিছু হয়নি। মনি উচ্চস্বরে চিৎকার করতে করতে হাত দিয়ে পাগলের মতো মাটি খামচে ধরে। আগুনে পীড়া দেওয়া অতীত বারবার আওয়াজ তুলে, আবার আগুন, তোর আপনদের গিলে নিল আয়ু, গিলে নিল। দেখ সব কিছু কেমন আনন্দের সাথে জ্বলছে। এই আগুন তোর সবকিছু শেষ করে দিল। ভয়ঙ্কর ব্যথায় মাথা ছিঁড়ে যাচ্ছে, চোখ মুখ লাল হয়ে উঠেছে। এক দৃষ্টিতে তাকিয়ে অবহেলায় পড়ে থাকা ছুরিটা, যার পাশে বিন্দু বিন্দু রক্ত। আয়না অস্বাভাবিক রূপে আসফিয়া খান নড়ে চড়ে ওঠে। এই মেয়ের কিছু হতে দেওয়া যাবে না। না, বিন্দুমাত্র আঘাত। মেয়েটা সোনার ডিম পাড়া হাঁস, তার ছেলের জান। ভাবতে এগিয়ে আসতে নিলে ইরফানকে হেলে দুলে এগিয়ে আসতে দেখে থমকে যায় তার পা জোড়া। ইরফান শক্ত মুখে আয়নার দিকে এগিয়ে টান টান করে দাঁড়ায়। বিরক্ত মুখে কিছু সময় তাকিয়ে থাকে,
জল শক্ত হয়ে আসে, তাদের দাঁত পিষে গর্জে ওঠে পশুটা। সে মানতে পারছে না তার আয়োজন অন্য কারোর জন্য ছটফট করছে। ইরফান রাগে রিরি করে ধমকে ওঠে, মেলোড্রামার খতম হলে উঠে এসো। তোমার মূল্যবান পানি এইসব ডাস্টবিনের জন্য ফেলবে না, উঠো। রাগে কেঁপে ওঠে কিশোরী। সে কি তেজ, শরীর থরথর করে কাঁপে। ইরফান ব্রু কুঁচকে তাকিয়ে থাকে। উঠতে বলেছি আমি, আয়ু। থেমে যায় জবান। শক্ত পুরুষালী বুকটায় পরপর ছুরি আঘাত করতেই ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। পরক্ষণে ছুরি মারা রমণীর দিকে তাকিয়ে থমকে যায়। আশেপাশের সকলে চমকে ওঠে। আসফিয়া খান ছেলের বুক বরাবর চারবার ছুরির আঘাত হতে দেখে ঠাস করে বসে পড়েন। সাফিয়া তাকে জড়িয়ে ধরে। মহিলা নিশ্চুপ হয়ে তাকিয়ে আছে। ইমরান খান, ইসহাক, সুব্বুসহ সকলে দৌড়ে আসতে চাইলে ইরফান হাত উঁচিয়ে থামিয়ে দেয়। চারিদিকে হৈ হৈ পড়ে গেছে। ইরফান খানকে ছুরির আঘাত করা হয়েছে, তাও আবার কাশ্মীরের মাটিতে। আর সে আর যে সে কেউ নয়, স্বয়ং ইরফান খানের বউজান ছুরি আঘাত করেছে। বুকের ডান পাশে পরপর 4 বার একইভাবে দ্রুত গতিতে ছুরিয়াঘাত হতে ইরফান ভ্রু কুঁচকে শক্ত মুখ করে দাঁতে দাঁত চেপে থাকে। থমকে যায় সবাই। চারিদিকে সকলে যেন বুঝলো না কি হলো। কাশ্মীরের ইরফান খানের রাজত্ব, সেই কাশ্মীরের মাটিতে দাঁড়িয়ে কিনা তার বুকে ছুরিয়াঘাত করা হলো। কেউ যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। ক্ষণিকের মাঝে নরম কাশ্মীর উত্তাপ হয়ে উঠল। উত্তেজনা, রাগ, হিংস্রতা এক অন্য রূপ ধারণ করলো। গ্রামের সকল ঘর থেকে মানুষজন ছুটে আসা শুরু করলো। এত বড় কলিজা, স্বয়ং কাশ্মীরের বাদশাহ ইরফান খানের বুকে ছুরিয়াঘাত, টেনে ছিঁড়ে ফেলবে না সেই কলিজা? রক্তে লাল হয়ে ওঠে। বুকের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে শক্ত দৃষ্টিতে কিছু সময় তাকিয়ে থাকে সামনে দাঁড়ানো রাগে কাঁপতে থাকা কিশোরীর দিকে ইরফান। সঙ্গে সঙ্গে চোখজোড়া নিবদ্ধ হয়ে শীতল হয়ে ওঠে। বেড়াল চোখের মণি দুটো স্থির হয়ে যায়। কিছু সময় নেশা ভরা চোখে দেখা মেলে কিশোরীর রাগে অগ্নিমূর্তি হওয়া সৌন্দর্য। লাল লাল চোখে ফুলতে থাকা নাকের পাটা যেন এক অন্য নারীর আবিষ্কার করলো ইরফান। যেন কোনো আগুন কন্যা। সেই কি তেজ এই ছোট্ট শরীরে! খান সাহেব মুগ্ধ। শুধুই কি মুগ্ধ, এক ভয়ঙ্কর নেশায় বোধ হলো। জীবনে প্রথম এমন হলো, বুকে ছুরিয়াঘাত হওয়ার পরও ইরফান খান হিংস্র হায়ানার রূপ না নিয়ে প্রেমে দিশেহারা হলো। বুকের কি হাল তা নিয়ে কোনোই মাথা ব্যথা নেই এই ব্লাডি মাস্টারটার। সে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছে তার নিজস্ব নেশা, তার বিষাক্তময় আসক্তির দিকে। ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটিয়ে ফিসফিস করে বলে উঠল, ওহ সুইটহার্ট, আই হ্যাভ ফেল ইন লাভ উইথ ইউ অল ওভার এগেইন। ফিসফিস শব্দ শোনালো কিশোরীরা। রাগে কাঁপছে তখনও, মস্তিষ্ক তখন অচল। বুঝতে দেরি নেই, যদি থাকতো ভয়ে কয়েকশো হাত দূরে ছিটকে পড়তো। ছোট্ট শরীরের মেয়েটার ছুরি চালাতে বেশ পা উঁচু করেছে। নেহাত একটু উঁচু ঢিলা দাঁড়িয়ে, তাই তো বুকে আরাম করে আঘাত করতে পারলো। কিন্তু শক্ত দৈত্য পুরুষটাকে এক চুল পর্যন্ত নাড়াতে পারলো না। লোকটা এমনভাবে দাঁড়িয়ে রাজত্ব নিল যেন তার নিকট আয়ানার আঘাতটা সামান্য পিঁপড়ার কামড়ের মতো লেগেছে। আয় হায়, ছোট হুজুরকে ছুরি আঘাত দিয়ে ক্ষতবিক্ষত করেছে। ধরো তাকে। গ্রামের মানুষজন দিয়ে ভরে গিয়েছে সাইগিরি পাহাড়ের আশেপাশ। জ্বলন্ত চাঁদের হাত ততক্ষণে ভেঙে গুড়িয়ে পড়েছে। আয়ানার হুঁশ হলো অসংখ্য মানুষের চিল্লাচিল্লিতে। সে কি করলো? সামনে ইরফান খানকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে চোখ দুটো ভয়ে বড় বড় হয়ে গেল। এখন আর রাগে জ্বলতে থাকা আগুন সেই চোখে নেই। রয়েছে ভয় আর ভয়। থরথর করে কাঁপতে থাকা হাতে রক্তের ছিটা ফোটা রক্ত। ভয়ে তার মাথা ঘুরিয়ে আসলো। নিভু নিভু দৃষ্টিতে ভীতু হরিণী রক্তলাল বুকে তাকায়, যেখান থেকে রক্ত চুইয়ে চেয়ে পড়ছে। সে আঘাত করলো। আল্লাহ! শ্বাস বন্ধ হয়ে আসছে। তক্ষুনি পিছন থেকে ভেসে আসে তুলতুল আর ইয়াসমিন জামানের কণ্ঠ। কি সর্বনাশ করেছো তুমি? তাৎক্ষণিক ফিরে দ্বিতীয় দফায় অবাক হয়। তুলতুল মনি সুস্থ সশরীরে দাঁড়িয়ে। ভয়ের চোটে চরম ভয়ঙ্কর ভুল করেছে। ভাবতে ইরফানের দিকে তাকাতে যাবে, তাৎক্ষণিক রাগে গজগজ করতে থাকা দিশেহারা কাশ্মীরবাসী লাঠি হাতে নিয়ে এগিয়ে এসে গর্জন করে ওঠে, কত বড় কলিজা ছোট হুজুরকে আঘাত করে! হুজুর, আপনি শুধু আদেশ করুন, শরীর আগুন জ্বালিয়ে দেব। 4-5 জন তাগড়া যুবকের এমন কথায় যেন ভয়ে থরথর করে কেঁপে ওঠে আয়না। উচ্চস্বরে কেঁদে ওঠে,
পিছিয়ে যেতে যেতে পড়ে যেতে নেবে, তখনই একটা শক্ত পুরুষালী হাত সঙ্গে সঙ্গে নরম ছোট্ট শরীরটাকে চোখের পলকে রক্তমাখা বুকে আগলে ধরে, মিশিয়ে নেয় সেই রক্তের সাথে। আয়না নিভু নিভু চোখে দেখতে চায়, মাথা তোলার পূর্বে শক্ত হাতের বাঁধনে পিষে যায়। ইরফান আগুন চোখে সামনে তাকিয়ে থাকে, কি ভয়ঙ্কর সে দৃষ্টি। রাগে চোয়াল কাঁপে, দাঁতে দাঁত চেপে সামনে এগিয়ে আসা যুবকদের দিকে তাকায়। তার ভয়ঙ্কর হিংস্র দৃষ্টিতে ভয়ে আঁতকে ওঠে যুবকগুলো। গার্ডের কারোর আর গার্ডের কারোর মাঝে শক্তি নেই, সবাই নড়ে চড়ে ওঠে। ইরফান ঈগল দৃষ্টিতে ঘাড় বাঁকিয়ে তাকাতে সুব্বুত দৌড়ে রামদা নিয়ে হাজির হয়। এতে যুবক চারজনের যান বেরিয়ে যাওয়ার উপক্রম। দৌড়ে পিছনে হাঁটার পূর্বেই গার্ড চারিদিক থেকে আটকে ধরে। ওরা কাঁদে, বাঁচার তাগিদে মাপ চায়। বুঝতে পারে না চরম ভুলের কারণ। ইরফান শিকারী দৃষ্টিতে নিক্ষেপ করে থাকে তাদের দিকে। ধীর পায়ে এগিয়ে আসে, সঙ্গে আগায় আয়ানা। তার সম্পূর্ণ শরীর এখনো ইরফানের আয়ত্তে। সেদিকে তাকিয়েই সে হাঁটতে থাকে। ইরফানের ভয়ে কাঁপতে থাকা শরীরগুলো একটু অদ্ভুত দৃষ্টিতে হেসে ওঠে। যার সামনে স্বয়ং ইরফান খান মাথা চোকায়, তাকে আঘাত করবি তোরা, বাস্টার্ড? তাকে ছুঁয়ে দিবি? কোন হাত দিয়ে ছুবি বলতো? সঙ্গে সঙ্গে ধারালো দায়ের কোপে খণ্ডবিখণ্ড হয়ে যায় তাদের হাতগুলো আয়ানার সামনেই। আয়ানা আটকে ওঠে। উচ্চ চিৎকারে ইরফানের বুকে লেপ্টে ওঠে আয়ানা। কেঁপে কেঁপে উঠল না। পুরুষটা মাথা কান সহ এমন ভাবে হাত দিয়ে আগলে ধরলো যেন মরণ যন্ত্রণাও আয়ানা শুনতে না পায়, দেখতে না পায়। আশেপাশে সকল এমন ভয়ে ভীত। সকলের পা পিছিয়ে জড়ো হয়ে দাঁড়ায়। ইমরান খান গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে, সঙ্গে আসফিয়া খান ভয়ঙ্কর এই কাণ্ডে সাক্ষী হন। সাফিয়া ভয়ে চোখ মুখ খিচে দাঁড়িয়ে আছে। বউয়ের পাশে দাঁড়ান ইসাক ইশারার আওয়াজ করতেই নির্দেশ করে নিজের শরীরের পেছনে লুকায়। ভয়ঙ্কর গর্জনে কেঁপে উঠে চাঁদের হাটের আশপাশ। তুলতুল মায়ের বুকে লুকিয়ে থাকে। পরপর 4টা লাশ খাড়ার উপর পড়ে যায় পুরুষগুলো। এমন ভয়ঙ্কর মৃত্যু অহরহ, তবুও ভয়ে কাঁপে সবাই। আসফিয়া খান নিজেও তপ্ত শ্বাস ফেলে চোখ বুজে পুনরায় খোলেন। ইমরান খান পেছনে হাত বেঁধে বরাবর গম্ভীর এবং শান্ত। সে এই কাশ্মীরে বাদশাহ ইরফান খানের বউজান, ব্যক্তিগত কলিজা আমার। তার দিকে ভুল করে চোখ তুলে তাকালে সে চোখ আমি উপড়ে ফেলে দিই। সেখানে তাকে আঘাত করবি বান্দির বাচ্চারা? সকালে মাথা নিচু করে আরো গুটিয়ে নিল। তৎক্ষণে লাশগুলো টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। ইরফান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বাঁকা হাসে। লাশের হাতে চকচক করছে ছোট খোদাই করা ট্যাটু। শুয়োরের বাচ্চাগুলো ছদ্মবেশে এসেছিল তার কলিজায় আক্রমণ করতে, কিন্তু তারা এটা ভুলেছে তারা সেই প্রতিষ্ঠানের ছাত্র যেখানে রাজ করছে স্বয়ং ইরফান খান। সে সবকিছুর ঊর্ধ্বে। ইরফানের হাতে রামদা ফেলে সামনে কাঁপতে থাকা সাধারণ গ্রামবাসীর দিকে তাকে ভয়ঙ্কর গলায় বলে ওঠে, ইরফান খানের বিবিজানকে আঘাত করতে চাস? কাছে আয়, তোদের কলিজা মেপে দেখি ঠিক কত বড় কলিজা হলে ইরফান খানের কলিজায় আঘাত করতে আসিস। ভয়ে পিছিয়ে যে সকলে মাথা নড়চড় করে, ঝাঁকিয়ে ক্ষমা চেয়ে উচ্চস্বরে বলে ওঠে, আপনাকে আঘাত করাতে আমরা দিশেহারা হয়ে পড়েছি ছোট হুজুর। ইরফান অদ্ভুতভাবে হাসে বোকা লোকদের বোকা কথায়। সে ইরফান খানের আত্মায় মিশে, তার জন্য সব কবুল। কিন্তু তার দিকে বাড়ন্ত হাত জাস্ট দুমড়ে মুচড়ে শেষ করে দিব। আই রিপিট, ধ্বংসযজ্ঞ চলবে তোদের বুকে, সবকিছু ছাড়খাড় করে জ্বলবে। সকালে মাথা নত করে সায় জানায়। আয়না ভারী মাথা নিয়ে লেপ্টে পড়ে। জ্বরে তার গা পুড়ে যাচ্ছে। সে একটু একটু আধো স্পষ্ট শুনতে পায়, বারংবার ভেসে আসে তার কানে, সে ইরফান খানের আত্মায় মিশে আছে, তার জন্য সব কবুল। জ্বরের তাড়নায় সোজা হয়ে দাঁড়ানো তার দায়। আর না পেরে শরীর ছেড়ে দেয় ইরফানের বুকের উপরই। আলগেনায় ইরফান তার ছোট শরীরটা, চুলগুলো মাটি ছুঁয়েছে পূর্বে চটজলদি অপর হাত দিয়ে গুটিয়ে কোলে তুলে নেয় তাকে। এমন সময় নিভু নিভু চোখে তাকিয়ে মুগ্ধ হেসে কপালে চুমুখে ফিসফিস করে বলে ওঠে, আমার আগুন সুন্দরী, তোমার চোখে আমার কবর লেখা। আয়না শুনলো, কিছু বলল না, মিয়ে রইল। ইরফান সেই দিকে নেশাক্ত চোখে তাকিয়ে কয়েক কদম বাড়িয়ে পিছনে দাঁড়িয়ে হিংস্র গলায় বলে ওঠে, দ্বিতীয় সুযোগ বলতে কোনো কিছু আমার ডিকশনারিতে নেই। পরের বার একই ভুল হলে কাশ্মীরের বুকে গণকবর পরিণত হবে।
নীরব হুমকি, কিন্তু বড় বড় পায়ে এগিয়ে যায় ইরফান। গাড়িতে উঠে বসতেই চাঁদের হাট ছাড়িয়ে যায় ক্ষণিকের মাঝে। ইমরান খান সেদিকে তাকিয়ে গম্ভীর চিন্তায় মগ্ন। তার পাশে দাঁড়ানো আসিয়া খান উত্তেজিত ভাঙা কণ্ঠে বলে, এই মেয়ে মৃত্যু হয়ে এসেছে আমার ইরফানের জীবনে। দেখেছেন আপনি কেমন দাউ দাউ করে জ্বলছে আমার ইরফান এই মেয়ের প্রেমে? যে ছেলেকে বড় বড় মাফিয়া ডন শত্রুপক্ষ ছোটখাটো আঘাত করতে ভয় পায়, অসফল থাকে, সেখানে এই মেয়ে চারবার আঘাত করলো, কিন্তু ইরফান কিচ্ছুই বলল না। এটা আদৌ সম্ভব যে ছেলের গায়ে আঘাত করলে ছিঁড়ে তাকে টুকরো টুকরো করে দেওয়া হয়, সেই ছেলে এই মেয়ের চোখে নিজের মৃত্যুকে কবুল করে? আপনি বুঝতে পারছেন তো এই মেয়ে কত ভয়ঙ্কর? তুমি চুপ করবে আসফিয়া? কিন্তু কোনো কিন্তু নয়, মনে রাখো ইরফানের ভয়ঙ্কর ভালোবাসা এই মেয়ে, এমন এক ভালোবাসা যার জন্য ইরফান মরতে আর মারতে পিছুপা হবে না। যে ছেলের কোনো দুর্বলতা ছিল না, এই মেয়ে তার দুর্বলতা কতটা যত্নে রাখতে হবে বুঝতে পারছো তো? বুদ্ধিমান মায়েদের মতো বিবেচনা করো। আয়ানা শুধু এক কিশোরী নয়, সে ইরফান খানের প্রাণভোমরা। আসফিয়া খান মাথায় হাত রেখে চাপড়ান। তিনি যেন ভবিষ্যৎ ভয়ঙ্কর দেখছেন, ভয়ঙ্কর। শক্ত হৃদয়ের আবরণে লুকিয়ে থাকা মা হাহাকার করে ওঠে, প্রশ্ন তোলে মনে, যদি কখনো এই তেল আর জলে মিশ না হয়, যেমনটা রাতের আধার আর দিনের আলোয় না হয়, তখন কি হবে? ইমরান খান তাকান তার বিবির দিকে। বিবির এলোমেলো চাদর গুছিয়ে হাতে আঁকড়ে ধরে হাঁটতে হাঁটতে বলে, তাহলে ধরে নাও এই বিষাক্ত প্রেমের মৃত্যু হবে? কি নির্দ্বিধায় বলে ওঠেন ইমরান খান। রাগে শরীর কেঁপে ওঠে মহিলার। হাত ছাড়িয়ে রুষ্ট গলায় বলে ওঠে, আপনি পিতা হয়ে ছেলের মৃত্যুর কথা বলছেন? বাঁকা হাসি খেলে যায় ঠোঁট জোড়ায়। এই বাঁকা হাসিতে বাপ ছেলে দুজনেই সেম, কেউ কাউকে অসন্তুষ্ট হবে করবে না। ইরফান যেন তার বাবার প্রতিচ্ছবি। না না, তার থেকেও হাজার গুণ বেশি ছেলেটা। কিন্তু বাপই বা কম যায় নাকি? আপনার কি মনে হয় আসফিয়া বেগম আমার ছেলে এত কাঁচা খেলোয়াড়? সে মস্ত বড় খেলোয়াড়, যার কাছে গুটি মাঠ সবকিছু তার একান্ত সাম্রাজ্য, যার দরবারে শিকার এসে কখনো ছুটে বেড়াতে পারেনি, যার বুদ্ধির জোরে সব অসম্ভব সম্ভব হয়েছে। 105 ডিগ্রি জ্বরে কাবু আয়না, শরীর কাঁপছে দ্বিগুণ। সম্পূর্ণ শরীর সাদা ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে, পাতলা ঠোঁট দুটো শুকিয়ে কাঠ। মিসেস লিনা দীর্ঘ সময় ধরে চেক করছে। পাশে দ্য ভিলেন ইরফান খান বসে এতে যেন লেডি ডাক্তারের যান যায় যায় অবস্থা, ঠিকঠাক চিকিৎসা করতে পারছেন না, সমপরিমাণে কাঁপছেন। তবুও হাতের কয়েকখান রিপোর্ট চোখের সামনে ধরে ধীর গলায় ইরফানের উদ্দেশ্যে বলতে থাকেন, স্যার, ব্রেনে বড় আঘাত রয়েছে, বয়স কম, সেই তুলনায় খুব বেশি মানসিক চাপের কারণে দিন দিন দুর্বল হয়ে পড়েছে। এমন ঘন ঘন জ্ঞান হারালে এই বয়সে তার ব্রেন স্ট্রোকের ঝুঁকি রয়েছে। আই থিঙ্ক অতীতে তার সাথে ভয়ঙ্কর কিছু ঘটেছে, যার দরুন অতীত রিলেটেড ছোটখাটো কোনো কিছু সামনে দেখলে সে ঠিক থাকতে পারে না। হয়তো সেই জিনিসের প্রভাব ধরে সবসময় ভয়ে আঁকড়ে থাকে, নয়তো খুব বেশি উত্তেজিত হয়ে পড়েন। এত ভয় এই অল্প বয়সে তার জন্য একদম ঠিক নয়। দিন যত যাবে তার ব্রেনে তত চাপ পড়বে। এরপর থেকে মৃত্যু। গলায় ধারালো সিরিঞ্জ চেপে ধরতেই টুপটুপ করে বৃষ্টির মতো রক্ত বের হতে থাকে। ডক্টর লিয়ানা বড় বড় চোখে তাকিয়ে জোরে জোরে শ্বাস নেয়। স্বয়ং মৃত্যু তার চোখের সামনে। হুশ! একদম সেই শব্দ উচ্চারণ নয়। দুটো কথা বলতে কি দিয়েছি, সাপের 5 পা দেখে নিয়েছেন ডক্টর লিয়ানা? একদম না। তাকে সুস্থ স্বাভাবিক করুন। যত সময় সে সুস্থ হাসি খুশি থাকবে, তত সময় আপনাদের জীবন চলবে। কক্ষের ভেতরে দূরে থাকা শখানেক বিশেষজ্ঞ চিকিৎসকের দিকে তাকিয়ে কথাটা বলে ওঠে। সকলে থরথর করে কাঁপেন। তাদের সকলকে তুলে আনা হয়েছে শুধুমাত্র একটা মেয়েকে চিকিৎসা করানোর জন্য। ভাবা যায়, তারা সকলে বাহিরের বা নামি দামি ডাক্তার। তাদের মাঝে ডক্টর লিয়ানা বর্তমানে আয়নার চিকিৎসা করছে। ডক্টর লিয়ানা কোনো রকম শ্বাস টেনে নিজেকে শান্ত করেন। রক্তে সাদা শাড়ির গলার কাছে ভিজে গেছে। তিনি একজন ইন্ডিয়ান ডাক্তার, বেশ নামডাক। বর্তমানে লন্ডনে তার বসবাস, কিন্তু কয়েকদিন মাত্র যাবৎ হয়েছে তাকে সহ এই ডাক্তারদের কোয়ার্টারে আটকে রাখা হয়েছে। আয়না প্রথম দিকে একবার শরীর খারাপের কারণে এইসব আয়োজন। মেয়েটার ট্রমা রয়েছে, যার জন্য লং টাইম চিকিৎসা প্রয়োজন। কি মিসেস লিয়ানা, জান পরিবারের প্রিয় তো? আপনার পরিবার কিন্তু খুব আনন্দে রয়েছে আমার গার্ডের নজরে। তাদের সুস্থ জীবন চাইতো। মিসেস লিয়ানা বেশ শক্ত আর শান্ত মেজাজের, তবুও থরথর করে কাঁপেন।
কাঁপবেন না কেন, বরং স্বয়ং ইরফান খানের সামনে তিনি উপস্থিত, মাথা দুলিয়ে যা হাই জানান। ইরফান মুচকি হেসে সিরিজটা টেনে তুলে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এসে গলা থেকে সেখানে তুলে চেপে ধরেন ডক্টর লিয়ানা। ইরফান আয়ানার হাত আঁকড়ে তাতে পরপর চুমু এঁকে দেয়, এক দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর স্বরে সকলের উদ্দেশ্যে আদেশ ছড়ে, তার জান খুব মূল্যবান, যত্নের সে আমার, তাকে সুস্থ করুন, না হয় আপনারা কেউ সুস্থ থাকবেন না। সঙ্গে সঙ্গে ঘাড় কাত করে সকলে সাই জানায়। পাশে থাকা লেডি ডক্টরদের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে ওঠে, আর না আপনাদের পরিবার। সম্পূর্ণ কক্ষ জুড়ে ভয়ঙ্কর শীতল আবহাওয়া বইছে। ডাক্তার লিনা খুব সাহস জুগিয়ে মিনমিন গলায় বলে, স্যার, পেশেন্ট নিজেকে একাকিত্ব বোধ করে, যা তার মস্তিষ্কে আঘাত করেছে। তাকে যদি তার মর্জি মতো চলতে দেওয়া হয়, হাসি খুশি রাখা হয়, খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। আর সবচেয়ে বড় কথা, এইসব পেশেন্ট খুব নির্দিষ্ট একটা ব্যক্তিগত কারণে হতাশায় ভোগে, শুধু তাকে ছাড়া অন্য কারোর সান্নিধ্য পছন্দ না। আউট। থামে মিসেস লিয়ানা। চোখের চশমা ঠিক করে কাঁপতে কাঁপতে জায়গা ছাড়েন তিনি সহ সকল ডাক্তার। সকলে দরজায় গিয়ে বাহিরে থাকা কয়েকজন গার্ড মিলে তাদের কোয়ার্টারে রেখে আসেন। মিসেস লিয়ানা খুব জ্ঞানী ডাক্তার, খুব অল্প সময় বুঝে নেন ইরফান খানের আসক্তি এই 16 বছরের মেয়েটা। আফসোস হয় খুব মনে মনে, এমন ফুটফুটে মেয়েটার জীবনে এমন কোনো পাপ ছিল যার জন্য এই দানবের কবলে পড়ল। ইরফান আয়ানার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে কপালে এলোমেলো চুলগুলো কানের পেছনে গুজে ঠোঁট ছোঁয়ায় হাতে, ফিসফিস করে বলে ওঠে, এইসব পেশেন্ট খুব নির্দিষ্ট এক ব্যক্তির প্রতি ডিপেন্ডেন্ট হয়। ভ্রু কুঁচকে তাকিয়ে তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে ইয়াসমিন জামানের কথা মাথায় আসে, সঙ্গে সঙ্গে দাঁতে দাঁত পিষে ফিসফিস করে আওড়ায়, খুব শীঘ্রই এমন দিন আসবে আয়োজন, সেদিন তুমি শুধু এই ইরফান খানের উপর ডিপেন্ডেন্ট হবে, আর কারোর উপর নয়। চোখে হারাবে আমার, নিঃশ্বাস আটকে আসবে আমার অনুপস্থিতিতে, ঠিক সেইভাবেই তৈরি করব তোমার আয়োজন আমি। বলে বাঁকা হেসে আয়নার ঠোঁটে গভীর চুম্বন করে, ধীরে ধীরে অসংখ্যবার ঘাড়ে, গলায়, নাকে, কানে, গালের সবকটা জায়গায় অসংখ্য চুমুতে ভরিয়ে ওঠে। তৃপ্তি হয় সে, রহস্যময় হেসে বলে ওঠে, তুমি আমার অসুস্থ ভালোবাসা আয়োজন, যার এক বিন্দু ছাড় নেই। তোমার অতীত আমি ধ্বংস করে দিব, তুমি দিশেহারা হবে আমার প্রেমে। সেই দিন এই ইরফান খান হবে সবচেয়ে বেশি সুখী মানুষ। আয়না গভীর ঘুমে তলিয়ে আছে, নড়ে না, না হলে জানতে পারতো এই ইরফান খানের চিন্তাধারা। টেবিল থেকে ফোন তুলে ইরফান আয়নার দিকে তাকিয়ে একটু ঝুঁকে কল লাগায়। স্বল্প সময়ে কল রিসিভ হতেই অপাশ থেকে শ্বাস নেওয়ারও সময় দেওয়া হয় না, সঙ্গে সঙ্গে কঠোর গলায় আদেশ আসে, বাংলাদেশে লোক পাঠাও, খুব শীঘ্রই আমার সব কিছু জানা চাই, দেরি হলে তোর জানের কবজ করবো আমি, গট ইট। একজন বিষাক্ত পুরুষ ছটফট করছে তার প্রেয়সীর প্রেমে মাতাল হয়ে। কেমন হবে যখন অদীপ্ত পুরুষের প্রেমে সাড়া পেলে প্রিশরী। ইস, কত ধরনই না প্রেম হয়, কারোর প্রেম নরম, কারোর প্রেম বা ইরফান খানের মতো শক্ত, ভয়ঙ্কর আর বিষাক্ত। প্রেম মৃত্যু হলেও অমৃত। আয়নার অতীত কি ইরফান খান খুঁজে পাবে? কি ভয়ঙ্কর অতীত লুকিয়ে আছে আয়নার জীবনে? আর ইরফান কি দেবে আয়ানাকে ছাড়? আর কেমন হবে যখন আয়ানা ও ইরফানের বিষাক্তময় প্রেমে সাড়া দেবে? কি মনে হয় আপনাদের? কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে আজকের পর্ব এখানেই শেষ করছি। গতকাল পর্ব দিব বলে না দেওয়ার জন্য আমি দুঃখিত, খুবই ব্যস্ততার কারণে দিতে পারছি না। পড়াশুনো নিয়ে অনেক 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 ব্যস্ততা, তো তার জন্য আমি দুঃখিত। পরবর্তী পর্ব আসবে খুব দ্রুত, সবাই পাশে থাকবেন। এবং আমার দ্বিতীয় চ্যানেল আরবিস ভয়েস 2-তে আমার আলাদিন উপন্যাস, তুমিময় এক অদ্ভুত নেশা উপন্যাস, খান সাহেব উপন্যাস সহ আরও বেশ কিছু উপন্যাস আমি এক্সপ্লেন করব এবং করছিও। আলাদিন উপন্যাসটা আর তুমিময় এক অদ্ভুত নেশা, এই উপন্যাস দুটো আমি এক্সপ্লেন করেছি, সবাই শুনে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ।